সোসাইটি ফর দ্য ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ্টের পক্ষ থেকে আমি পাঠ করছি হেনা বসু। বইয়ের নাম ধন্য রসিক। এটি একটি নরম মলাটের পাতলা ছোট পুস্তিকা। আগাগোড়া চন্দন রং, বাইরের পৃষ্ঠা ভিতরের পৃষ্ঠা সব একই রঙে লেখা, তার মধ্যে কালো ছাপা। ওপরের প্রচ্ছদে লেখা ধন্য রসিক। পটভূমিতে পঞ্চবটির ছবি এবং দক্ষিণেশ্বর মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। পিছনের প্রচ্ছদে ছবি রয়েছে, তার নিচে লেখা বর্তমান রসিক ভিটা, এটি ডান দিকে আছে, আর বাঁ দিকে লেখা আছে রসিক ভিটার মাটির নিচে প্রথিত ফলক। ফলকটি অস্পষ্ট, আমি পড়তে চেষ্টা করছি। ফলকের উপরে লেখা শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম, তালবস্য বয়শূন্যরা মূর্ধন্যময় হসন্ত শরণম। এই স্থান শ্রী রামকৃষ্ণ কৃপা প্রাপ্ত রসিক ম্যাথরের বাড়ির। তিনি যখন তিনি সাধনকালে ব্রাহ্মণত্বের অভিমান দূর করতে এই অংশটি অস্পষ্ট, আমি পড়তে পারছি না, মার্জনা করবেন। আপনারা যখন রসিক ভিটায় যাবেন এটি পড়ে নেবেন। নিচে শ্রী সারদা মঠের প্রতীক চিহ্ন ছাপা আছে খয়েরি রঙে, তার নিচে লেখা শ্রী সারদা মঠ, দক্ষিণেশ্বর, কলকাতা ৭৬। মূল পাঠ। উপরে প্রচ্ছদের পিছনের পাতায় প্রকাশনা শ্রী সারদা মঠ, দক্ষিণেশ্বর, কলকাতা ৭৬। সর্বসত্ব সংরক্ষিত, তৃতীয় সংস্করণ, রথযাত্রা ২০১৬। মিউরাল শ্রী রমেশ পাল, পেন্টিং শ্রী অজয় ঘোষ। অক্ষর এবং চিত্রবিন্যাস শ্রী সারদা মঠ, রসিক ভিটা শিক্ষা ও সংস্কৃতি পীঠ, ২৪/১ আর.এন. টেগোর রোড, কলকাতা ৭,৩৫,০০০। ইমেল rosikbhita1010@gmail.com। ওয়েবসাইট www.srisharodamothrb.org। মুদ্রক প্রজ্ঞা প্রিন্টিং ওয়ার্কস, কলকাতা ৮৫। মূল্য ৭ টাকা। এটি রসিক ভিটার মাতাজিরা সোসাইটিকে বিনামূল্যে উপহার দিয়েছেন। পৃষ্ঠা ১। এই পৃষ্ঠার নিচের অর্ধেক অংশে একটি ছবি আছে, তাতে লেখা আছে পঞ্চবটি। এখানেই রসিক শ্রীরামকৃষ্ণের কৃপা লাভে ধন্য হয়েছিলেন। মূল পাঠ। ধন্য রসিক। কে এই রসিক, যিনি কালের ব্যবধানেও অমর হয়ে আছেন? শ্রীরামকৃষ্ণের অবারিত কৃপায় একজন অচ্যুত দিনহীন ম্যাথর রূপান্তরিত হয়েছেন এক পরম ভক্তে। তিনি অন্তিমকালে লাভ করেছেন দিব্য দর্শন। গল্পের থেকেও কম আশ্চর্য নয় সে কাহিনী। আপাত দৃষ্টিতে মনে হয় রসিককে রামকৃষ্ণ ভক্ত পরিমণ্ডলে কিছু লোকের মনে থাকলেও অন্য সবাই প্রায় ভুলে গেছে। দরিদ্র অচ্ছুত সমাজের একেবারে নিচু তলার লোকের কথা। পৃষ্ঠা ২। কেই বা মনে রাখে? তার উপর রসিক নামযশ হবার মতো অসাধারণ কাজ কোনো কিছুই করেননি, বরঞ্চ জাতপাতে ঘেরা কঠোর সমাজ ব্যবস্থায় তিনি ছিলেন অবহেলিত। কিন্তু পরশমণির ছোঁয়ায় তার জীবন হয়েছে ধন্য এবং তিনি হয়েছেন অমর। জন্ম জন্মান্তরের স্বীকৃতির ফলে রসিক দক্ষিণেশ্বর মন্দির, পঞ্চবটির রাস্তা ঝাড়ু দিয়েছেন, ময়লা পরিষ্কার করেছেন। তিনি লোকচক্ষুর অন্তরালেই জীবন কাটিয়েছেন, তাই তাঁকে না চিনবারই কথা।
কিন্তু শ্রীরামকৃষ্ণের কৃপা বাড়ি তো অজস্র ধারাতে ঝরে পড়েছে সবার ওপর, তবে রসিকই বা বাদ থাকবেন কেন? কারণ উদ্ধৃতি প্রেম পাথার, উদ্ধৃতি শেষ, শ্রীরামকৃষ্ণের উদ্ধৃতি শুরু, নাই ভেদ জ্ঞান কমা করি নাম সুধা দান কমা জীব তারিলে এ ভুবনে, দাঁড়ি উদ্ধৃতি শেষ। দক্ষিণেশ্বরের মন্দিরের বাগানের পিছনের দরজা দিয়ে বেরিয়ে দুপা গেলেই রসিকের বাড়ি। রাত দিনের ব্যবধান ভুলে মাতৃদর্শনের আকাঙ্ক্ষায় ঠাকুর তখন ব্যাকুল। কত কঠোর তপস্যাই না করেছেন তিনি। টাকা, জাতের অহংকার, মান, যশ ইত্যাদিকে মানুষ বদ্ধ করে রাখে যাতে সে ঈশ্বরের পথে এগিয়ে যেতে না পারে। পৃষ্ঠা ৩। ঠাকুর এই অষ্টপাশ কঠোর সাধনা করে নির্মূল করে দিয়েছিলেন। ভেদ জ্ঞান দূর করার সাধনাটি রসিকের বাড়িতে এসে করেছিলেন এই পরম পুরুষ। সাধনকালে তার কোনো হুঁশ থাকতো না, দেহের যত্ন নেই, চুল বড় হয়ে গেছে। স্বামীজি আমেরিকাতে মাই মাস্টার বক্তৃতায় বলেছেন, পৃষ্ঠা ৪, উদ্ধৃতি শুরু, আমার প্রভু এক ম্যাথরের বাড়ি গিয়ে তার বাড়ি পরিষ্কার করবার অনুমতি চাইতেন ... ম্যাথরটি রাজি হতো না। তাই গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে থাকত তখন তিনি সেই বাড়িতে প্রবেশ করতেন। সেই সময় তাঁর কেশ ছিল দীর্ঘ, তা দিয়ে সেই স্থান মুছে দিতেন আর বলতেন, কমা ... সিঙ্গল কোটেশন, আমি ম্যাথরের চেয়েও নিচু, কমা, তা আমাকে অনুভব করতে দাও, কমা, সিঙ্গল কোট আনকোট। অর্থাৎ উঁচু জাতের অহংকার যেন সম্পূর্ণরূপে দূর হয়ে যায়, দাঁড়ি উদ্ধৃতি শেষ। এই সাধনায় শুধু যে তার নিজের জাতের অভিমান দূর হলো তা নয়, এ যুগে যুক্তিবাদী আধুনিক মানুষকে তিনি হাতে কলমে দেখিয়ে দিয়ে গেলেন যে মানুষে মানুষে ভেদ নেই। সকলের অজান্তে ঘটে গেল নীরব বিপ্লব। রসিকের বাড়িতে শ্রী শ্রী ঠাকুরের পদধূলি পড়েছে একাধিকবার। লিখিত বিবরণ হিসাবে এই ঘটনাটি প্রথম। আমরা পৃষ্ঠা ৩-এ আরেকবার ফিরে যাচ্ছি। এখানে একটি পেইন্টিং আছে, আঁকা ছবি আছে। সেখানে দেখা যাচ্ছে শ্রীরামকৃষ্ণ ময়লা পরিষ্কার করছেন। নিচে লেখা, জাতের অহংকার নাশ। মূল পাঠ। দক্ষিণেশ্বরের ঘরে ধ্যানে বসে শ্রীরামকৃষ্ণের মন ছুটে গেছে রসিকের বাড়ি। একথা শুনে পাঠক হয়তো অবাক হবেন, কিন্তু কথামৃতে আছে উদ্ধৃতি শুরু, সেই চিৎ শক্তি, সেই মহামায়া চতুর্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন। আমি ধ্যান করছিলাম, ধ্যান করতে করতে মন চলে গেল রসিকের বাড়ি। পৃষ্ঠা ৫। রসকের বাড়ি, বয়শূন্য র, দন্তেশ্বয় হসন্ত কয়েকার, বয়শূন্য র, রসকের বাড়ি। রসকে ম্যাথর, মনকে বললুম, থাক শালা, ওইখানে থাক। মা দেখিয়ে দিলেন, এর বাড়ির লোকজন সব বেড়াচ্ছে খোল মাত্র, ভিতরে এক কুলকুণ্ডলিনী, এক ষট চক্র, দাঁড়ি উদ্ধৃতি শেষ। পাঠক শ্রী শ্রী ঠাকুরের কৃপা কাহিনীর অন্তরালে ছিল এই অভেদ দৃষ্টি। শুধু কি ধ্যানে আর তপস্যার কালেই তিনি গেছেন রসিকের বাড়ি? তিনি যে সহজ ঠাকুর, সহজ তাঁর প্রেম, সহজ হলেই পায় তাঁকে। সহজ সরল রসিক জ্ঞানে গরিমায় নয়, তপস্যার কঠোরতায় নয়, সরল বিশ্বাসে সহজভাবেই ভালোবেসেছিলেন ঠাকুরকে। শ্রীরামকৃষ্ণের লীলাক্ষেত্র জীবের ঘরে ঘরে, ধনী নির্ধন নির্বিশেষে। প্রত্যক্ষদর্শী কেদারনাথ বন্দ্যোপাধ্যায় বর্ণনায় রয়েছে, কমা, উদ্ধৃতি শুরু, রসিক বন্ধনী শুরু, রসকে হাড়ি বন্ধনী শেষ, দক্ষিণেশ্বর গ্রামেরই লোক, বন্ধনীর মধ্যে ম্যাথর বন্ধনী শেষ ছিল। ঠাকুরকে হেসে তার সঙ্গে কথা কইতে শুনেছি। তারই খোলা উঠানে যেন বন্ধুর সঙ্গে কথা হচ্ছে, ঠাকুর হাসতে হাসতে বলতেন,
থাক, বুঝেছি, মদটা একটু কম করে খাস। সে লুটিয়ে পড়ে বলতো, কে দেবে ঠাকুর, ভাগ্যে নটবর পাঁচার মা মরেছিল। পৃষ্ঠা 6। কাদের মা রোজ মরছে? দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ। এখানে একটি পেন্টিং রয়েছে, নিচে লেখা রসিকের প্রাঙ্গণে শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ দণ্ডায়মান দাঁড়িয়ে আছেন, আর সামনে রসিকা হাত জোড় করে দাঁড়িয়ে আছেন। মূল পাঠ, পৃষ্ঠা 6। এই সরল রসিকের শেষ সময়ের কাহিনী সত্যিই অপূর্ব। কাহিনীটির 2-3টি বর্ণনা পাওয়া যায়। শিবানন্দ বাণীতে পাই উদ্ধৃতি শুরু, যে কায়মনোবাক্যে ঠাকুরের আশ্রয় নিয়েছে, তাকে ভালোবেসেছে, তার মুক্তি অনিবার্য। পৃষ্ঠা 7। দক্ষিণেশ্বরের সেই রসিক ম্যাথরের কথা শোনোনি? সে ঠাকুরকে বাবা বাবা বলতো। একদিন ঠাকুর ভাবাবস্থায়, আবার পড়ছি, একদিন ঠাকুর ভাবাবস্থায় পঞ্চবটির দিক থেকে আসছিলেন। তখন রসিক ম্যাথর ঠাকুরের সামনে হাঁটু গেড়ে বসে হাত জোড় করে কৃপা ভিক্ষা করে বলেছিল, বাবা, আমায় কৃপা করলে না, আমার গতি কি হবে? তখন ঠাকুর বলেছিলেন, ভয় নেই, তোর হবে, মৃত্যুর সময় আমার দেখা পাবি। ঠিক তাই হয়েছিল। মরবার আগে তাকে বন্ধনের মধ্যে বাড়ির তুলসী মঞ্চের কাছে নিয়ে গিয়েছিল। মৃত্যুর ঠিক পূর্বেই রসিক বলে উঠল, এই যে এসেছো বাবা, এসেছো, এই বলতে বলতে মারা গেল। এখানে একটি ছোট ছবি আছে যেখানে ওই তুলসী মঞ্চটি দেখা যাচ্ছে। মূল পাঠ, শোনা যায় ঠাকুরের শরীর যাওয়ায়, ও এই ছবিটির ক্যাপশন হচ্ছে, পুরনো জীর্ণ বাড়ির তুলসী মঞ্চ। এটি এখন আর নেই, তার উপরে নতুন বাড়ি তৈরি হয়েছে। মূল পাঠ, শোনা যায় ঠাকুরের শরীর, পৃষ্ঠা 8, যাওয়ার পর রসিকের শরীরটা খারাপ হয়ে যায়। তিনি বাড়িতে তুলসীর বাগান করেছিলেন ও হরিনাম করতেন। শেষ সময় আসন্ন বুঝে তিনি বাড়ির লোকজনকে বলেন তাকে তুলসী তলায় নিয়ে যেতে। রসিকের বাড়ির তুলসী তলায় দর্শন দিয়ে রসিকের জীবন ধন্য করে ঠাকুর তাঁর ভিটাকে তীর্থে পরিণত করলেন। এখানেও একটি ছবি আঁকা আছে। ছবিটিতে লেখা রয়েছে দিব্য দর্শন। মাটিতে রসিক শুয়ে আছে এবং ওপরে দেখাচ্ছেন রামকৃষ্ণদেবের দিব্য শরীর দর্শন দিচ্ছেন। ওনার দুদিকে একজন মহিলা এবং আর একজন পুরুষ গামছা কাঁধে বসে আছেন। মূল পাঠ, পৃষ্ঠা 9। রামলাল দাদার কাছে এই কাহিনী শুনেছিলেন স্বামী বিশুদ্ধানন্দজি। তার সৎপ্রসঙ্গ গ্রন্থে লিপিবদ্ধ আছে, উদ্ধৃতি শুরু, ঠাকুরকে সে দেখত প্রত্যহ দূর থেকে। কত লোক তার কাছে আসছে যাচ্ছে। রসিক ভাবত, আমি এমন কি পাপ করে এসেছি যে এত কাছে থাকতেও যেতে পারি না ওর কাছে। তার কাছে কত পাপী তাপী যাচ্ছে, সবাইকে তিনি উদ্ধার করছেন, আর আমার কি দুর্ভাগ্য, তার চরণ ধুলাও নিতে পারি না, দক্ষিণেশ্বরে বাস করেও। ... মনের ভিতরে তাই ঝড় বইছে, প্রাণে শান্তি নেই। অবশেষে একদিন শুভ মুহূর্তের উদয় হলো... ঠাকুর ঝাউতলা থেকে এখনই ফিরবেন। গাছের আড়ালে দাঁড়িয়ে রসিক ভাবছে, আজ ভাগ্যে যা থাক, আর সহ্য করতে পারছি না। নহবতখানার এদিকে আসতেই তার পা দুখানি জড়িয়ে ধরে বললে, আমার কি হবে? কথাটা এইভাবে বলতেই ঠাকুর চমকে উঠেছেন। তারপর সমাধি। এমনি করে বহুক্ষণ কেটে গেল। রসিক চোখের জলে পা ধোয়াচ্ছে। প্রাণের ভিতর থেকে তার সমস্ত গ্লানি, সমস্ত জ্বালা ধুয়ে যাচ্ছে। সমাধি থেকে নেমে তার মাথায় হাত দিয়ে ঠাকুর বললেন, তোর সব হলো। তারই উদ্ধৃতি শেষ। পৃষ্ঠা 10। পৃষ্ঠা 10-এর উপরে একটি ছবি আছে। রামকৃষ্ণদেব দাঁড়িয়ে আছে এবং নিচের রসিক সাষ্টাঙ্গে প্রণাম করে ওনার চরণ স্পর্শ করে আছেন। ছবি নিচে লেখা,
স্বামী বিশুদ্ধানন্দজির নির্দেশে আঁকা ছবি। মূল পাঠ, পৃষ্ঠা 10। পরমভক্ত স্বামী বিশুদ্ধানন্দজির মনে এই দৃশ্যটি চির জাগ্রত ছিল। তিনি জনৈক শিল্পীকে দিয়ে সাষ্টাঙ্গ শরণাগতির ছবিটি আঁকিয়েছিলেন, যা এখনও রসিকের নাম শুনলে চোখের সামনে ভেসে ওঠে। ঠাকুর তাঁর কৃপা প্রাপ্ত রসিককে বিস্মৃতিতে তলিয়ে যেতে দেবেন কেন? কত বছর পরে কত জনের হাত ঘুরে 1998 খ্রিস্টাব্দে রসিকের ভিটাটি শ্রী সারদা মঠের অধীনে এসেছে। পৃষ্ঠা 11। তার আগে এখানে ছিল কালী রামকৃষ্ণ মঠ। সেখানকার ট্রাস্টিরা জায়গাটি তুলে দিয়েছিলেন শ্রী সারদা মঠের হাতে। অধিগ্রহণের পর শ্রী সারদা মঠের কর্তৃপক্ষ সেখানকার জীর্ণ বাড়িটি ভেঙে সম্পূর্ণ নতুন বাড়ি তৈরি করেছেন। জানা যায় 1970-80 সালে কালী রামকৃষ্ণ মঠে যে বানপ্রস্থ বৃদ্ধরা বাস করতেন, তাঁরা এই পুণ্যক্ষেত্রে সাধন ভজন করে জীবনের শেষাংশ কাটিয়েছেন। এই স্থানের দলিলে লিখিত ছিল যে এখানে কোনো মহিলা রাত্রিবাস করতে পারবেন না। কোর্টে সেটা সংশোধন করে তবেই স্থানটি শ্রী সারদা মঠকে হস্তান্তর করা হয়। তখনও জীর্ণ বাড়িটির গায়ে একটি শ্বেতপাথরের ফলকে লেখা ছিল, এই স্থানে রসিক ম্যাথরের বাসস্থান ছিল এবং স্বামী রাঘবানন্দজি কর্তৃক স্থানটি রসিকের ভিটা বলে চিহ্নিত হয় ও আশ্রম স্থাপিত হয়। উদ্বোধন পত্রিকার 59তম বর্ষে স্বামী রাঘবানন্দজির দেহত্যাগের সংবাদ প্রকাশিত হয়। সেখানে উল্লেখ করা হয়েছে যে, পৃষ্ঠা 12, 4 বৎসর আমেরিকায় থাকার পর 1927 সালে তপভূমি ভারতে ফিরে এসে তিনি কিছুকাল হিমালয়ে ও দক্ষিণেশ্বরে তপস্যায় রত থাকেন। এই দুটি সূত্র থেকে অনুমান করা যায় যে তিনি দক্ষিণেশ্বরে রসিকের বাড়িতে তপস্যা করেছিলেন। এইভাবে রসিক ভিটাতে তপস্যার একটা পরম্পরা রক্ষিত হয়। শ্রী সারদা মঠের অধীনে আসার পর অতি জীর্ণ বাড়িটি ভাঙার সময় অকস্মাৎ ছাদ ভেঙে পড়ায় ফলকটি নষ্ট হয়ে যায়। স্বামী বিশুদ্ধানন্দ নির্দেশিত চিত্রটি অনুসরণ করে ঠাকুর ও রসিকের একটি 7 ফুট চওড়া 5 ফুট লম্বা মিউরাল, ময়জফুলা হর্ষ বৈষণ্য রয়াকার ল মিউরাল, রসিকের পুণ্য স্মৃতি বিজড়িত বাড়িটির প্রবেশদ্বারে স্থাপিত আছে। দূর থেকে দেখতে পাওয়া যায় বাড়িটিতে লেখা আছে শ্রী সারদা মঠ রসিক ভিটা। বর্তমানে বাড়িটি শ্রী সারদা মঠের শিক্ষা ও সংস্কৃতি পীঠ ঠ। এখানে মঠের অধীনে মেয়েদের বৃত্তিমূলক শিক্ষা, কম্পিউটার ও স্পোকেন ইংলিশ ইত্যাদি দেওয়া হয়। বিবেক জাগৃতি প্রকল্পে এখান থেকে দূরের গ্রামের ছাত্রীদের মধ্যে ভিডিও কনফারেন্সিংয়ের সাহায্যে শিক্ষা দেওয়ার ব্যবস্থা আছে। পৃষ্ঠা 13। দরিদ্র মেধাবী ছাত্রীদের বিনামূল্যে শিক্ষা দেওয়া হয়। ছাত্রীদের আত্মনির্ভরতা ও আত্মশ্রদ্ধা বৃদ্ধি এবং ব্যক্তিত্ব বিকাশের জন্য ভারতবর্ষের সুপ্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতির সম্বন্ধে এখানে নিয়মিত ক্লাস নেওয়া হয়। ছাত্রী সংখ্যা বৃদ্ধির জন্য রসিক ভিটার কার্যাবলী আরও 2টি জায়গায় সম্প্রসারিত হয়েছে। একটি রসিক ভিটার নিকটে শ্রী শ্রী মা সারদা দেবীর পদস্পর্শে ধন্য জমির ওপর শ্রীরামকৃষ্ণদেবের ভ্রাতুষ্পুত্র রামলাল দাদার, পৃষ্ঠা 14 বা এটি পিছনের প্রচ্ছদ, নির্মিত বাড়িতে এবং অপরটি 490 দমদম পার্ক, কলকাতা 55 এই ঠিকানাতে। এইভাবে নানা সেবা কাজের মাধ্যমে রসিকের ভিটাটি উৎসর্গীকৃত হয়েছে। শরণাগতি ও অহৈতুকী অহয় ঐকা তয়হস কয়দীর্ঘই অহৈতুকী কৃপার প্রতীক রসিক মানুষের মনকে আজও ভগবত নির্ভরতায় প্রাণিত করে চলেছেন।
পৃষ্ঠা 13-তে একটি ছবি আছে, একজন মহিলা ওই মিউরালের সামনে প্রদীপ জ্বালাচ্ছেন। তার নিচে লেখা, শ্রীরামকৃষ্ণ ও রসিকের মিউরালের সামনে প্রদীপ জ্বালিয়ে রসিক ভিটার উদ্বোধন করছেন শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের তৃতীয়া অধ্যক্ষা মাতাজি। পুস্তিকাটি পাঠ করা এখানেই শেষ হলো।